আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হয় ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে। এটা এই কারণে বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারি যে কোনো কর্মকাণ্ড, যে কোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়েছে। মাঝে একবার অল্প কিছুদিনের জন্য একটু ঝামেলা হয়েছিল, কিন্তু 15 জুনের পর 15 জুনে আপনার লন্ডনে যে মিটিংটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের, সেই মিটিংয়ের পর বিএনপি ঘোষণাই করেছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে। কিন্তু সেই যে আপনার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, যাই বলি না কেন, সেই প্রেম যেন ভেঙে গেছে। সর্বশেষ আজকে যে বিএনপির নয়াপল্টনের সামনে যাদের ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে যে আপনার আলোচনা র্যালি ছিল, র্যালির আগে একটা সংক্ষিপ্ত সভা হয়েছিল। সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? ওনার কথা যদি আমরা সরাসরি কোট করি, উনি কি বলেছেন? উনি বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। তার মানে নির্বাচন যাতে নাকি ফেব্রুয়ারিতে না হয়, অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, তার জন্য সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে। অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি। কেন এই সম্পর্কটা কেন হলো? এই সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা যে ভেঙে গেল, এই যে বিরোধ তৈরি হলো, এর পেছনে মূল ঘটনা হলো যখন নাকি জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়ার জন্য, অথবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা সেটা নির্ধারণের জন্য তারা সুপারিশ যখন জাতীয় ঐকমত্য কমিশন হস্তান্তর করলো প্রধান উপদেষ্টার কাছে, তখন সেখানে গণভোট করতে হবে এবং সেই গণভোটের মধ্যে কি থাকবে, কি প্রশ্ন থাকবে জনগণের কাছে, সেটা যখন উপস্থাপন করা হলো, তখন সেখানে বিএনপি প্রতিবাদ করলো। বিএনপি বলল যে আমরা যে সমস্ত পয়েন্টে, যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিলাম, যেটাকে ইংরেজিতে নোট অফ ডিসেন্ট বলে, যেগুলোতে আমরা আপত্তি করেছিলাম, সে আপত্তির কথাগুলো উল্লেখ না করেই এই প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে। মানে আমি যে আপত্তি করেছিলাম সেই জিনিসটা এখানে আর নাই। তাহলে জনগণের কাছে যখন যাবে, এটা জনগণ কি দেখবে? যেমন ধরুন উচ্চকক্ষ যখন যাবে, আপনি উচ্চকক্ষ চান, জনগণ বলবে চাই। তাহলে কি চাওয়াটা শেষ হলো? উচ্চকক্ষ আপনি কিভাবে চান? জামাত চায় উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি, মানে সারা দেশে যত রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশ নিয়েছে, তারা যে যত % ভোট পাবে টোটাল ভোটের, ততটা আসন তারা উচ্চকক্ষে থাকবে তার সেই দলের। ধরা যাক একটা দল, ছোট একটা দল, ধরা যাক ইসলামী আন্দোলন, তারা সারা দেশে 3% ভোট পেল, 3%, কিন্তু তারা একটাও আসন পেল না। হতেই পারে এরকম, সব জায়গায় অল্প অল্প করে ভোট পেয়েছে, কিন্তু তারা একটাও আসন পায়নি। তো সারা দেশের সমস্ত ভোটারদের 3% মানুষ তো তাকে সমর্থন করেছে। তো তাদের বক্তব্য হলো যে নিম্নকক্ষে যারা পাশ করেছে তারাই থাকলো, কিন্তু উচ্চকক্ষে এই 3%-এর আনুপাতিক হারে আমি যেন 3টা আসন পাই। উচ্চকক্ষে 100টা আসন, আমি যেন 3টা আসন আমাকে দেওয়া হয়। তো এই হলো জামাতের দাবি, এটি ইসলামী আন্দোলনের দাবি। কিন্তু বিএনপি বলছে তা না। বিএনপি বলছে যে নিম্নকক্ষে আমি যতগুলো, ধরুন 300 আসনের মধ্যে আমি পেলাম 210টা, তাহলে ওই 100তে জায়গায় আমি পাবো 70টা। মানে ওই এমপির আনুপাতিক হারে এখানে হবে। বিএনপির এই দাবিটা হলো বিএনপির দাবি।
আমি ভালো মন্দ নিয়ে আলাপ করছি না, আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু জামাতের দাবিকে সাপোর্ট করি, আমার কাছে এটা ভালো লাগে। কিন্তু আমি তো একা, আমার বক্তব্য তো কোনো বক্তব্য না, সবার বক্তব্য দেখতে হবে। কারণ বিএনপি একটা ভিন্ন দাবি করেছে। তো আপনি গণভোটের সময় কোন জিনিসটা লেখা থাকবে এখানে? ওখানে লেখা থাকবে যে উচ্চ কক্ষ হবে, এবং উচ্চ কক্ষে বিএনপি কি বলেছে সেটাও তো লেখা থাকতে হবে, নাহলে বিএনপি সমর্থকরা ভোট দেবে কিভাবে? তো এই যে জিনিসটা, এই যে নোট অফ ডিসেন্টটা, বিএনপির যে আপত্তিটা, এইটা ওখানে লেখা নেই। এই জন্য বিএনপি বলেছে ওটা না লেখাটা তাদের সঙ্গে প্রতারণা মাত্র, এই কথাটা তারা বলেছে। তো বিএনপির এই বক্তব্য তো সঠিক। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছিলেন যে যে কয়টা পয়েন্টে সবগুলো দল ঐক্যমত্য হবে, কেবল সেই কটাই রাখা হবে, বাকিগুলো ছেড়ে দেওয়া হবে পরবর্তী সরকারের উপর। তো উচ্চ কক্ষ সম্পর্কে তো সবগুলি দল ঐক্যমত্য হয় নাই, সেটা আপনি কিভাবে গণভোটে রাখবেন? আর যদি রাখেন তাহলে তো নোট অফ ডিসেন্টটা সহ রাখতে হয়, সেটা তো আপনি করেননি। তো এই জায়গাটাই কিন্তু আপত্তি। এই গন্ডগোলটা পাকিয়েছে কে? ঐক্যমত্য কমিশন। এবং এটা দিয়ে ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি কিন্তু উড়াল দিয়ে চলে গেছে, এই আলী রিয়াজ, মনির হায়দার, এরা কিন্তু চলে গেছে আমেরিকাতে। এরা তো আমেরিকার নাগরিক, আমেরিকায় চলে গেছে। আমি এই জন্য কিন্তু শুরু থেকেই বলছিলাম যে এই লোকগুলোকে দিয়ে এই কাজ করাবেন না, তাদের এই দেশের প্রতি কোনো মায়া নাই, তারা এই দেশকে ভালোবাসে না। তারা যদি এই দেশকে ভালোবাসতো তাহলে তারা অন্য একটা দেশের নাগরিকত্ব নিত না। ভাই সোজা আলাপ, যে তার মাকে ভালোবাসে সে মাকে রেখে আরেক মহিলাকে মা ডাকে না, যে যত সুন্দরী হোক না কেন। ধরেন আমার মা খুব কুৎসিত, আমি একটা সুন্দরী মহিলাকে পেলাম যিনি হয়তো আমার খালা হন অথবা ফুপু হন, এখন তাকে বলবো যে না আমার মা কুৎসিত, তাকে মা ডাকবো না, আমি ওই মহিলাকে যে মা ডাকবো। হইলো এটা কিছু? তো হলো না। মাকে বললাম মা তুমি কিছু মাইন্ড করো না, তোমার এখানে বছরে দু একবার আমি আসবো, তখন আবার তোমাকে মা ডাকবো। কিন্তু অন্য সময় আমি ওই সুন্দরী মহিলা, ওই ধনী মহিলা, তাকে মা ডাকবো, কারণ তাকে মা ডাকলে আমি অনেক কিছু পাই, তোমাকে ডাকলে তো কিছু পাই না। তো এটা কি মা ভক্তি, মাতৃভক্তি প্রকাশিত হয় এখানে? ওদের যে সেই অবস্থা, তারা এই দেশটাকে ভালোবাসে বলে কেউ থাকে না, থাকে আমেরিকায়, এবং ওদের নাগরিকত্ব নিয়েছে, ওদেরকে মা ডাকে। তো এই লোকগুলি এই দেশের কি উন্নতি করবে? তারা এই দেশকে ভালোই বাসে না, ভালোবাসলে এই দেশকে ফেলে চলে যেতে হয় জায়গায়। যাওয়াটা কিন্তু অন্যায় না, আমি বলছি যাওয়া অন্যায় না, তারা ওখানে যাবে, মাকে টাকা পাঠাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেক মহিলাকে মা ডাকেন না। যদি আরেকজনকে মা ডাকেন তাহলে এই মায়ের খোঁজখবর নেওয়ার আপনার দরকার নাই, এই মায়ের তখন নিজের মতো করে চলবে। তো এটি হলো আমার কথা, যে আপনারা যদি বিদেশে থাকেন ভাই, আপনার দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, আমার তাও কোনো আপত্তি নাই। বিদেশের নাগরিকত্ব নেবেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনি বিদেশের নাগরিকত্ব নেন তাহলে আমার দেশের নীতি নির্ধারণী কাজের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই না। কিন্তু এদেরকে ডক্টর ইউনূস দিয়েছেন। কেন দিয়েছেন উনি জানেন। এরা একটা আওলা বাঁধিয়ে চলে গেছেন, এখন এটা সমাধান করেন। এখন কি হচ্ছে, বিএনপি বলতেছে যে এই সরকার নিজেই একটা এমন একটা আওলা বাজাইছে যাতে নাকি নির্বাচনটা ব্যাহত হয়। তার মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে বিএনপি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করতেছে। এবং কেবল তাই না, ওনারা জামাতকেও অভিযোগ করেছেন। উনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে, এটা ওনার প্রশ্ন। উনি বলছেন যে আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। এই গণভোট নিয়ে কিন্তু এখন উনি নিশ্চয়ই জামাতের দিকে ইঙ্গিত করেছেন। জামাত 8টা দল, তারা সহ 8টা দল নিয়ে একটা জোট করেছে, 5 দফা দাবি করেছে, সেখানে এই বিষয়গুলো আছে। এখন জামাত আর বিএনপি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে দেশের রাজনীতির অঙ্গনে, রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল কোনটা? জামাত এবং বিএনপি, এই দুটি তো বড় দল। হয়তো বলবেন না যে আমাদের শক্তির অনেক তফাৎ হোক বা না হোক, এরা দুটি সবচেয়ে বড়, যেহেতু আওয়ামী লীগ নাই, এই দুটি বড় দল। এখন দুইটা যদি দুই বিপরীত বাড়িতে অবস্থান করে তাহলে আপনি কেমনি এক হবেন? কি নিয়ে প্রশ্নটা হচ্ছে, সেই ঐক্যমত্য কমিশনের রিপোর্টটা নিয়ে, যে রিপোর্টটা আলী রিয়াজ তৈরি করে দিয়ে গেছে। মানে পুরো ঝামেলাটা পাকিয়েছেন ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, মনির হায়দার এরা। এবং সেটা নিয়ে বসে আছে সরকার, এবং সরকার বলতেছে দেখেন এই সরকার কিন্তু আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের প্রধান, কারণ ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনূস। এখন উনি মিটিং করে বলতেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সমাধান করতে হবে 7 দিনের মধ্যে। যে সমাধান আপনারা 8 মাসে করতে পারলেন না, 9 মাসে করতে পারলেন না, সে 7 দিনের মধ্যে কেমন করে করবে?
আর তাছাড়া যে সমস্যা পাকিয়েছেন আপনি, সেটার সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে করবে? 7 দিনের মধ্যে 4 দিন হয়ে গেছে, এই পলিটিক্যাল পার্টিগুলি কি একবারের জন্য নিজেদের সঙ্গে বসেছে? বসেনি তো, তারা বসেও নি। তাহলে কি হবে? 7 দিন চলে যাবে, তারপর কি হবে? সরকার বলছে তারা একটা সমাধান দিয়ে দেবে। তারা সমাধান দিল, যদি সেই সমাধান বিএনপির পছন্দ না হয়, বিএনপি মানবে না। যদি সেটা জামাতের পছন্দ না হয়, জামাত মানবে না। যদি জনগণের পছন্দ না হয়, জনগণও মানবে না। কারণ জনগণের মধ্যে কিন্তু অলরেডি একটা ধারণা চলে আসছে, একটা পক্ষ দাঁড়িয়ে গেছে। অনেকে বলছে, অনেক আইন বিশেষজ্ঞ বলছে যে গণভোটটাই এখন সম্পূর্ণ অসাংবিধানিক। তারা বলছে গণভোটই আপনি করতে পারেন না। গণভোট নির্বাচনের আগে হয় না, যখন পার্লামেন্ট না থাকে তখন গণভোট হয় না, পৃথিবীর কোথাও হয় নাই। আপনি কোথায় করবেন গাইড জুড়ে? আপনি যে আজকে করেন, কালকে তো নতুন সংসদে সেটা মানবে না, তাহলে কি লাভ হলো? অনেকে বলেন যে সংবিধান অনুযায়ী কি সব হয়েছে? এই আন্দোলন কি সংবিধান অনুযায়ী হয়েছে? এই হাসিনা কি সংবিধান অনুযায়ী পালিয়েছে? না, পালায় নাই। আপনার কথা সত্য, সংবিধান অনুযায়ী পালায় নাই। কিন্তু এই সরকার নিজেই তো দাবি করেছে যে আমি সাংবিধানিক সরকার। এই যে জুলাই ঘোষণাপত্র দিল সংসদ ভবনের সামনে, সরকার নিজেই বলেছে, দেখেন ওটা 20 নম্বর ধারায় বলা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক সরকার। তা আপনি যদি সাংবিধানিক সরকার হন, তাহলে তো আপনাকে সংবিধান মানতে হবে। সংবিধানে কোথায় লেখা আছে রে ভাই যে গণভোট করা যাবে? গণভোটের কোনো অপশনই নাই। তাহলে অনেকে বলে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নেই। সরকার তখন বলে যে না, আমরা তো সুপ্রিম কোর্টের থেকে একটা ব্যাখ্যা এনেছি, তারা বলেছে এই সরকার চলতে পারে। ঠিক আছে, ব্যাখ্যা এনেছে। তাহলে গণভোটের ব্যাপারে কি সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে কোনো ব্যাখ্যা আসছে? তা তো আসে নাই। এখন ওই ব্যাখ্যা নেয় না কেন? 106 ধারা অনুযায়ী এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামীতে উঠবে, এবং সব মিলিয়ে একটা হসপস পাকায় ফেলেছে। এবং আমি মনে করি সরকারে অনেক জ্ঞানীগুণী লোক আছেন, তারা এটা কেন করছেন আমি জানি না। সব মিলে দেশকে একটা সংঘাতের দিকে যাচ্ছে আমি জানি না। যদি যায়, তার জন্য দায় দায়িত্ব কার থাকবে? আমি তো প্রথমত পলিটিক্যাল পার্টিগুলি দেওয়ার চেয়ে সরকারকেই বেশি দেবো। এবং এই জন্য কিন্তু ডক্টর ইউনূসকেও প্রস্তুত থাকতে হবে। আগামীতে এই সমস্ত প্রশ্ন উঠবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।